জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসু ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এবং সেই নির্বাচনী দায়িত্ব ইতোমধ্যেই যারা প্রতিনিধি হিসেবে বিজয় লাভ করেছেন তারা বুঝে নিয়েছেন। নির্বাচনী অভিজ্ঞতা এবং জাকসু পরিকল্পনা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এখন আছেন ফাবলিহা জাহান, যিনি কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন। ফাবলিহা জাহান, আপনাকে মিরর নিউজের পক্ষ থেকে অভিনন্দন। আমরা তো দেখলাম যে আপনাদের যে জাকসু নির্বাচন এটি প্রায় 33 বছর পরে অনুষ্ঠিত হয়েছে। সবকিছু মিলে নির্বাচনী যে অভিজ্ঞতা কেমন? শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি, অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে 33 বছর পর একটা সুষ্ঠু নির্বাচন আসলে তিনি দেখিয়েছেন এবং প্রশাসন এই ব্যাপারে আমাদের সাথে খুবই ভালো ছিল, মানে খুবই পজিটিভলি তারা সবাই খুব হ্যান্ডেল করেছে বিষয়টা এবং আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে তারা খুব সুষ্ঠুভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করেছে। অনেক প্রোপাগান্ডা ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল যে নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয়, নির্বাচন যেন বানচাল করা হয়, এ ব্যাপারে অনেক ষড়যন্ত্র ছিল চারপাশ থেকে, কিন্তু প্রশাসন জিনিসটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এবং প্রশাসন আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেট রাখতে পেরেছে। আমরা মানে এর জন্য আর কি প্রশাসনের কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল যে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে আমাদেরকে। তো আসলেই যখন প্রথম মনোনয়নপত্র তুলি তো তখন মনে হচ্ছিল যে আসলে প্রতিনিধিত্ব ঠিকভাবে করতে পারবো কিনা, বা এই যে মনোনয়নপত্রটা তুললাম এখান থেকে আসলে আমার মানে আমি যে এত বড় একটা স্যাক্রিফাইস করছি, আপনারা জেনে থাকবেন যে জাকসু কিন্তু খুব একটা মানে প্রশাসন কিন্তু আসলে খুব একটা জাকসু ফ্রেন্ডলি ছিল না। তো তারা আর কি আমাদের যেরকম একটা রুলসের ভিতর রেখেছে যে আচরণবিধিটা কিন্তু অনেক কঠিন ছিল, তারপর আমাদের যে একাডেমিক যে প্রেশারটা সেটাও কিন্তু খুব একটা যে মানে কমানো হয়েছিল, যে প্রার্থীরা একটু সুন্দরভাবে প্রচারণা করতে পারবে, তাদের এই বিষয়গুলো মেনটেন করতে পারবে, এমন কিন্তু ছিল না। তো একটু কঠিন ছিল, কিন্তু সব মিলায় আর কি যে প্রশাসন আমাদেরকে হেল্প করেছে এ ব্যাপারগুলোতে। তো আমি মনে করি যে না, ঠিক আছে, সব মিলায় আলহামদুলিল্লাহ ভালো। তবে আরেকটু যদি সুদিং করা যেত, বিষয়টাকে একটু স্মুথ করা যেত, তাহলে মনে হয় ভালো হতো। তো সব মিলিয়ে আর কি প্রথম যেহেতু 33 বছর পর জাকসু হচ্ছে, আমার অভিজ্ঞতা ভালো এবং অনুভূতিও আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটু জানতে চাইবো যে আমরা সে সময় দেখেছি যে বিশেষ করে নারী যারা প্রার্থী রয়েছেন তাদেরকে সাইবার অ্যাটাক করা হয়েছে, স্লাট শেমিং করা হয়েছে। সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা কেমন? এবং আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নারী প্রার্থী তাদের সংখ্যাটা অনেক কম। হ্যাঁ, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয়টা এরকম যে মেয়েরা একটু একাডেমিকভাবে ওরিয়েন্টেড, মানে একাডেমিক ওরিয়েন্টেড, তারা একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে যখন আর কি জাকসু 33 বছর পর আসে এবং আমরা দেখেছি যে জাকসু আর কি বন্ধ হয়ে গিয়েছিল, তো একটা ব্যাপার থাকে সেখানে যে সেটা হচ্ছে আপনার একটা মৃত্যুর ঘটনা ঘটে, আপনারা জানেন। তো সেখান থেকে অনেক শিক্ষার্থী আর কি জাকসুর ইতিহাসটা জেনে ভয় পেয়ে যায়। আবার রাজনৈতিক কিছু বিষয় থাকে যে হ্যাঁ, আমি রাজনীতিতে জড়াতে চাই না। ম্যাক্সিমাম স্টুডেন্টই খুবই মানে অ্যাপলিটিক্যাল টাইপের, তো তারা আর কি মানে রাজনীতি সচেতন থাকতে চায় না। বা আমার কাছে এটা মনে হয়েছে যখন আমি প্রচারণার কাজে ছিলাম, আমার আশেপাশে জুনিয়রদের সাথে কথা বলতাম বা সিনিয়রদের সাথে কথা বলতাম, তাদেরকে আমি নেতৃত্বের জায়গায় উঠে আসার জন্য অনেক বেশি ইন্সপায়ার করতাম, কিন্তু দেখা যেত যে তারা ভয় পেত এবং ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। যে আমি আমার নিজের জায়গা থেকে যখন এসেছি তখন দেখলাম যে আমার আশেপাশের বন্ধু বান্ধবরাই, আমার আশেপাশের সিনিয়র জুনিয়ররাই আমাকে ট্যাগ দিচ্ছে, আমাকে এমন এমন কথা বলছে যেটা আমার মনোবলটাকে ভেঙে দিতে চাচ্ছে তারা। কিন্তু এই বিষয়টা আসলেই মানে আমি খুব একটা আমলে নেই যে আসলেই তো আসবে। আমি যখন কোনো একটা ভালো কাজ করতে যাব তখন আসলে খারাপরা বা যারা নেগেটিভ শক্তি থাকে তারা আমাকে প্রতিহত করার চেষ্টা করবে, কিন্তু এই বিষয়গুলোকে আসলে খুব মানে এটাকে খুব ফোকাসে রেখে যদি আমি আগাতে চাই, আমি বেশি দূর আগাতে পারবো না আসলে। এটাই যে স্লাট শেমিং এই বিষয়গুলো থাকবে, কিন্তু সামনে এগিয়ে যেতে হবে,
সব মিলিয়ে আর কি চেষ্টারত থাকতে হবে। যেমনটি বলছিলেন যে এখানে রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, অনেকে ট্যাগিং করেছে, তো সেই জায়গা থেকে আমরা যেমনটি জানি যে ছাত্র শিবিরের এখানে তেমন কোনো কার্যকলাপ প্রকাশ্যে ছিল না দীর্ঘ একটা সময় ধরে। তো তাদের সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট সেখানে গেলেন, একটা ঝুঁকি তো নিশ্চয়ই ছিলই। সেই জায়গা থেকে পরিবার থেকে কোনো চাপ বা সমাজ থেকে কোনো চাপ ছিল কিনা? আসলে ছাত্র শিবির আমরা যেভাবে আর কি ট্যাবুটা এখানে গড়ে উঠেছিল যে ছাত্র শিবিরকে মানে একদম কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা যখন গণঅভ্যুত্থান পরবর্তী সময় উঠে আসলো বা তাদের যে ওপেন হওয়ার পর যে কার্যক্রমগুলো সেগুলো আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল। তো আমরা দেখেছি যে তারা স্টুডেন্টদের ম্যান্ডেট রক্ষা করেই কাজ করে গিয়েছে এবং তাদের প্রত্যেকটা কার্যক্রম খুবই চমৎকার ছিল, যার কারণে দেখা গিয়েছে যে তাদের নিয়ে যে একটা মিথ ছিল যে হ্যাঁ ছাত্র শিবির মানেই হচ্ছে তারা হচ্ছে অনেক বিদ্রোহী, অনেক তারা হচ্ছে মারামারি করে বা রক কাটে, এই টাইপের যে মিথগুলো ছিল এগুলো তারা অনেকাংশেই ভাঙতে পেরেছে। আমি দেখেছি তাদের কার্যকলাপের মাধ্যমে তারা স্টুডেন্টদের হয়ে উঠতে পেরেছে। এবং আমি এটা নিয়ে একটু ভয় ছিলাম যে মেয়েরা হয়তো বা ছাত্র শিবিরকে খুব ভালোভাবে দেখবে না বা তাদের মানে পজিটিভ রিভিউ আসবে না, কিন্তু আমি দেখেছি মেয়েদের থেকেই বেশি এই জিনিসটা এসেছে যে মেয়েরা খুব ভালো পজিটিভলি নিচ্ছে ছাত্র শিবিরকে। ছেলেদের ব্যাপারটা তো আছে, কিন্তু মেয়েরাও খুব পজিটিভলি নিচ্ছে। আমি যখন সিদ্ধান্ত নেই যে আমি প্যানেলে নির্বাচন করব, তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে অনেকগুলো প্যানেল তো আছে, তো আমি কেন আসলে ছাত্র শিবিরকে বেছে নিলাম। তো তাদের বেছে নেওয়ার ব্যাপারটা যে তারা নৈতিকতার দিক থেকে খুবই চমৎকার এক একজন, এবং তাদের যেই মানে বিষয়গুলো যে তারা খুবই স্বচ্ছ থাকে, ট্রান্সপারেন্ট থাকে প্রতিটা বিষয়। তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো খুব ভালো। তো অন্যান্য প্যানেলের ব্যক্তিদের আসলে আমি যাচাই করতে চাই না সেভাবে এখানে, কিন্তু তাদের তুলনায় আমার মনে হয়েছে ছাত্র শিবিরের প্যানেলটা অনেক গোছানো, অনেক শৃঙ্খলিত, এবং তারা স্টুডেন্টদের হয়ে কাজ করার যেই ম্যান্ডেটটা রাখে সেটা প্রতিশ্রুতিটা তারা রাখতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে এই জায়গা থেকে আমি ছাত্র শিবিরের প্যানেলে যদি যাই তো জয়ী হতে পারবো এবং ভালো ভালো কাজে আমি যুক্ত থাকতে পারবো। সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্রোচ কে করেছিল? আপনি নিজেই ছাত্র শিবিরকে আসলে বলেছিলেন কিনা? আমরা তো দেখছি অনেক জায়গায় যে ছাত্রী সংস্থা অনেকেই যুক্ত হচ্ছে, বা আপনি ছাত্রী সংস্থার সাথেও যুক্ত আছেন কিনা একটু জানতে চাই। ছাত্রী সংস্থা যেরকম আমরা দেখেছি, আমরা এখানে আসলে যেরকম আমরা ঢাবিতে দেখেছি ছাত্রী সংস্থা, তারপর চবিতেও এখন দেখছি, কিন্তু আসলে জাবিতে সেরকম তাদের আমি প্রকাশ্য কোনো কাজ দেখিনি। যদি দেখতাম তাহলে হয়তো বা তাদের সাথে যুক্ত হওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু আমি যেহেতু দেখি নাই, তো এখন এখানে তো আসলে তাদের কার্যক্রম যেহেতু নাই এজন্যই হয়তো বা দেখি নাই, থাকলে হয়তো বা একটা সিদ্ধান্ত নেওয়া যেত। তো আমি দেখেছি যে ছাত্র শিবিরের কাজ দেখেছি, ছাত্র শিবিরের কাজ আমার কাছে ভালো মনে হয়েছে, তো সেখান থেকেই তাদের সাথে অ্যাপ্রোচ করার বিষয়টা এসেছে। এটা আমার নিজস্ব সিদ্ধান্ত একদমই, এবং আমাকে কেউ চাপ দেয়নি, বা হচ্ছে আপনি যেটা বললেন যে পরিবার থেকে কোনো চাপ এসেছিল কিনা, পরিবার থেকেও আমাকে খুব একটা হচ্ছে চাপ দেয়নি। তারাও আসলে রাজনৈতিকভাবে খুবই কনসাস, এবং আমিও হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন থাকার চেষ্টা করি। তারা আমাকে হচ্ছে আরও এনকারেজ করেছে যে তুমি হচ্ছে ভালো একটা কাজে এগিয়ে যাচ্ছ, তো তারা আমাকে দোয়া দিয়েছে, সবসময় হচ্ছে আমার পাশে থাকার চেষ্টা করেছে। আমরা তো দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে অনেক নারীরাই শিক্ষার্থী যারা ছিলেন তারা ভূমিকা রেখেছেন। জুলাইয়ের কোনো স্মৃতি যদি জানতে চাই তাহলে যদি বলতেন। আমি হচ্ছে যখন জুলাইয়ের 12 তারিখের দিকে আমি হচ্ছে ঢাকায় ফিরে যাই, তো ক্যাম্পাস কেন্দ্রিক আসলে খুব যেহেতু 15 জুলাই থেকে মেইনলি আর কি আন্দোলনটা শুরু হয়, ক্যাম্পাস কেন্দ্রিক খুব একটা স্মৃতি নেই, তবে আমি আমার বাসা ওখান থেকে যুক্ত ছিলাম আন্দোলনে, তো সেই স্মৃতি হচ্ছে আছে। আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আমার বাসা হচ্ছে ঢাকাতেই, তো সেখানে যখন আমি আমার যে রুটটা আর কি, আমাদের বাসাটা আর কি মেইন রোডের ঠিক পাশেই, তো যখন আমার ভাই আর কি বাজারে বের হতে পারতো না, তখন খুব সম্ভবত আন্দোলনের একদম পিক একটা টাইম চলতেছিল, যে
17 জুলাই 18 জুলাই এই টাইমটাতে, তো কারফিউ আর কি জারি হয়ে গিয়েছিল। তো ওই টাইমটাতে দেখা যেত যে আমাদের ঘরের বাজারও শেষ। তো ভাইয়াকে যখন বাজারে যাওয়ার কথা বলা হয়, তো আমিও হচ্ছে ভাইয়ার সাথে সাথে যেতাম, তো যেন ভাইয়ার আবার কিছু না হয় বা এরকম। তো যখন যেতাম তখন দেখতাম যে একদম থমথমে রাস্তা, এবং পুলিশরা হচ্ছে সবাই মানে ওখানে আমাদের ওইদিকে হচ্ছে বিএসএফও এসেছিল ভারত থেকে। তো তারা দেখতাম সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। তো এই বিষয়গুলো যখন আর কি দেখতাম যে না, খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এবং ভাইয়া যখন বাজারে যেত, তো একবার এরকম হয়েছে যে বাজারে যাওয়ার পথে হঠাৎ করে কোত্থেকে যেন একটা গুলি চলে আসে। তো সামনে একটা লোক ছিল, ঠিক তার বুকেই হচ্ছে গুলিটা লাগে। তো এটা দেখার সাথে সাথে আমরা দুজনই দৌড় দেই বাসার দিকে। তো এই বিষয়টা ছিল। আবার আরেকটা ঘটনা যেটা আমি হচ্ছে আমার ভাই আর কি চাক্ষুষ দেখেছে, তো তার অভিজ্ঞতাটাই বলছি যে একজন রিক্সাওয়ালা, তাকে হচ্ছে তিনি জাস্ট ওনার কার্য মানে তার যে ডিউটি, তিনি রিক্সা নিয়েই বের হয়েছিলেন সকালবেলা। তো তাকে হঠাৎ করে আর কি গুলি করা হয়, এবং কোত্থেকে করা হয় সেটা আসলে বোঝা যায় না। মানে এমন অবস্থা ছিল যে গুলি নিয়ে তারা এমন এমন জায়গায় ছিল, তারা আর কি টার্গেট করতো মানুষকে, মানুষ বের হলেই তারা গুলি করবে এরকম। তো এভাবে রিক্সাওয়ালাটাকে গুলি করে এবং তিনি তাৎক্ষণিক ওখানেই হচ্ছে মারা যায়। আমরা যে নিয়ে তাকে মানে ভাইয়া যে নিয়ে তাকে হসপিটালে দিয়ে আসবে এটারও কোনো ব্যবস্থা থাকে না। তো ওখানেই তিনি নিথর দেহে পড়ে থাকে প্রায় মনে হয় একদিন। এটা আর কি ইয়েতেও এসেছিল, পত্রিকাতেও এসেছিল, সব জায়গায় নিউজে এসেছে যে এমন একটা সিচুয়েশন, আমরা ঘর থেকে বের হতে পারতাম না। আমরা যে নিত্য নৈমিত্তিক বাজার করব সেটারও করার কোনো অবস্থা ছিল না। আর বাসায় তো পুলিশ আসার একটা টেন্ডেন্সি ছিলই, যে স্টুডেন্ট আছে কি না আসতো, চেক করতো। তো এগুলো আর কি ছিল যে জুলাই স্মৃতিচারণ করতে গেলে আসলে অনেক কিছু চলে আসে। তো ক্যাম্পাস কেন্দ্রিক আমার স্মৃতি না থাকলেও আমার বাসা কেন্দ্রিক আসলে আমার অনেক স্মৃতি আছে। এটা আসলেই আজকে আর কি বলে শেষ করা যাবে না, এরকম অনেক স্মৃতি আছে। দেখছি আপনি হিজাব পরে আছেন, আসলে এই হিজাব কবে থেকে শুরু করেছেন একটু জানতে চাইবো। এবং হিজাব পরার কারণে আসলে আপনার কেরিয়ার যদি বলি বা যে কোনো কাজে যদি বলি, কোনো ব্যারিয়ার সৃষ্টি হয়েছে কিনা? ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী আসলে হিজাব শুরু করি, একদম ছোটবেলা থেকেই আমার হিজাব পরার বিষয়টা শুরু হয়। এক্ষেত্রে হচ্ছে আমার বাবা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যে তোমার হিজাব পরা উচিত। কখনোই পারিবারিকভাবে আমি সেই চাপে মানে ধর্মীয় অনুশাসন মেনে চলার যে একটা চাপ, সেটা আমি কখনোই পারিবারিকভাবে অনুভব করি নাই। তো আমাকে আর কি শেখানো হতো যে হ্যাঁ, এভাবে এভাবে চললে ভালো, তুমি যদি চলতে চাও তাহলে তুমি চলতে পারো। আমাকে আর কি গাইডেন্স দেওয়া হতো। তো আমি আর কি সেই গাইডেন্স অনুযায়ী চলার অনুপ্রেরণা পেতাম। তো সেই ছোটোবেলা থেকেই হিজাব পরার প্র্যাকটিসটা শুরু হয়। তো যখন আমি আর কি কলেজে, আমি হচ্ছে হলিক্রস কলেজে হচ্ছে আমার অ্যাডমিশন দেই। তো অ্যাডমিশন দেওয়ার সময় সেখানে আমাকে আর কি বলা হয় যে তুমি কেন হিজাব পরেছো। তো হলিক্রস কলেজ তো জানে যে মিশনারি কলেজ এটা, তো তারা আর কি ড্রেস কোড নিয়ে অনেক কনসিয়াস। তো আমাকে বলি তোমাকে তো এই হিজাবটা খুলতে হবে, তুমি হচ্ছে ফুল হাতা বা হচ্ছে ফুল স্লিভ পরতে পারবা না, এখানে হচ্ছে ড্রেস কোড মেনটেন করতে হবে। তো আমি তাদেরকে বলি ঠিক আছে, আমার তাহলে আসলে এখানে পড়ার তো সুযোগ নেই, আমি পরবো না। তো তারা তখন বলে যে ঠিক আছে, তাহলে তুমি চলে যেতে পারো এখান থেকে। তো ভাইভাতে আমি চান্স পাওয়ার পর ভাইভাতেই আমাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন করা হয়। তো আমি আর পরে সেখানে ভর্তি হইনি। পরবর্তীতে আমি হচ্ছে আমার ভিকারুননিসা কলেজে ভর্তি হই। তো সেখান থেকে এইচএসসি পাশ করার পর যখন জাহাঙ্গীরনগরে আসি, ভর্তি হই। জাহাঙ্গীরনগরে আমি হচ্ছে খুব বেশি যে হিজাবোফোবিয়া এক্সপিরিয়েন্স করেছি এমনটাও না, কিন্তু যারা এক্সপিরিয়েন্স করেছে তাদের হয়ে আসলে আমি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই। আমার অনেক বন্ধু বান্ধব তারা আর কি তাদের যেই অভিজ্ঞতা সেটা আর কি শেয়ার করেছে, যে তারা ক্লাসে এরকম দেখেছে তার বান্ধবীকে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, কিংবা আমার বান্ধবীরাও আমাকে বলেছে যে তাদেরকে কিভাবে হিজাব নিয়ে কটাক্ষ করা হতো। তারা যখন প্রেজেন্টেশন দিত, টিচাররা হচ্ছে তাদেরকে বলতো যে মুখে হচ্ছে এটা কি পরে আসছো, তারপর মুখ থেকে এটা নামাও না কেন,
এগুলো কি পড়ে আসো তোমরা, তোমরা কি মোল্লা হয়ে গেছো, এটা কি মৌলবাদী, এটা কি মাদ্রাসা, এই ধরনের কথা বলে তাদের মনোবলকে নষ্ট করা হতো, তাদের মনোবলকে ভেঙে দেওয়া হতো। তো আমি হচ্ছে সেই জায়গা থেকে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার উদ্দেশ্যেই আসলে হিজাব নিকাব পরেই নির্বাচনে দাঁড়ানো। এবং অনেক সময় আমি দেখেছি যে যখন আর কি সাংবাদিক ফেস করতে যেতাম, বা তারাও আমাকে এই ধরনের বলতো যে আপু একটু যদি নিকাবটা খুলতেন বা আপনি যদি একটু মাস্কটা খুলে কথা বলতেন তাহলে ভালো হতো। তো আমি বলতাম যে না, কেন আমি মাস্ক খুলে কথা বলবো, বা কেন আমি হচ্ছে নিকাব খুলে কথা বলবো, আমি যেভাবে আছি আমি যদি সেভাবেই যদি না থাকতে পারি তাহলে তো আসলে হলো না। তো তারাও আমাকে এই বিষয়গুলোতে মানে অনেক জায়গা থেকেই আমি এরকম শুনতে পেরেছি যে আমার যে নিজস্বতা, আমার যে আইডেন্টিটি, এটাকে আসলে নষ্ট করার চেষ্টা করা হতো। কিন্তু আমি নিজের জায়গা থেকে অনেক বেশি দৃঢ় থাকতাম, এবং এখনও আছি, থাকবো ইনশাল্লাহ। আমার এই দৃঢ়তাকে আসলে কেউ ভেঙে দিতে পারবে না। আল্লাহ আমাকে সবসময় সাহায্য করেছেন এবং আগামীতেও করবেন, আমি আশাবাদী। হিজাব পরার কারণে আসলে মেয়েদের কি কি উপকার হয়? হিজাব পরার হচ্ছে অনেকগুলো মানে অ্যাডভান্টেজ আছে, আমি জানি অনেকেই অ্যাডভান্টেজগুলোর সুবিধা নিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা আসলে হিজাব কেন দিয়েছেন, যে যেন হচ্ছে আমরা নিজেরা সংরক্ষিত থাকতে পারি, আমরা যেন আমাদেরকে যেন হচ্ছে কষ্ট না দেওয়া হয়, আমাদেরকে যেন কষ্ট দিয়ে না কথা বলা হয়। আল্লাহ তাআলা সেই সম্মানটা, নারীর সেই সম্মানটাকে সর্বোচ্চ মর্যাদায় রেখেছেন আর কি। তো সেই ক্ষেত্রেই আর কি হিজাব পরার বিধানটা এসেছে। তো আমি হচ্ছে যেটা বুঝি যে হিজাব পরার কারণে একজন হিজাব এবং বোরকা পরার কারণে একজন মেয়ে হচ্ছে তার যেই সেফটিটা সেটা সে অনুভব করতে পারে, এবং তাকে হচ্ছে যদিও হিজাব পরার কারণে অনেক শোনা হয় বা চারপাশ থেকে অনেক কটু কথা শুনতে পাওয়া যায়, কিন্তু কেউ যদি হিজাব পরে তাকে কিন্তু সবাই একটু আলাদা চোখে দেখে। হিজাব, বোরকা হিজাব বা তার যদি একটু মেনটেন করে চলে, তাদের কিন্তু সবাই একটু আলাদা চোখে দেখে যে হ্যাঁ, মেয়েটা নিশ্চয়ই ভালো, বা তার ইসলামিক ভ্যালিউজ আছে, সে প্র্যাকটিসিং, তাকে পজিটিভলি দেখা হয়। তো আমার মনে হয় যে না, হিজাব পরার আসলে অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু আমি দেখেছি যে হিজাব পরেও এটা আসলে আমি বলবো না যে এটা হিজাব বা হচ্ছে ওয়েস্টার্ন পোশাক, আমি পোশাককে আসলে পোশাককে আসলে সেভাবে ফোকাস দিব না। তো এখানে সবাইকেই বুলিং করা হচ্ছে, আসলে সব মহলের নারীদেরকেই বুলিং করা হচ্ছে। যারা হিজাব পরছে তাদেরকেও বুলিং করা হচ্ছে, যারা পরছে না তাদেরকেও করা হচ্ছে। তো এটা আমি মনে করি না যে হ্যাঁ শুধু বোরকা হিজাব পরলেই তাদের অধিকারটা মেনটেন হয়ে যাবে, বরং সবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেউ যদি হিজাব বা যে কোনো ধরনের পোশাকই হোক, নারীরা যদি কটাক্ষের শিকার হয়, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা? অবশ্যই এক্ষেত্রে হচ্ছে আমরা আইনি ব্যবস্থা নিব, এবং আমার নিজের ইশতেহারেও এরকম একটা ছিল যে যারা আর কি সাইবার বুলিং করার চেষ্টা করবে, তো আমরা তাদের জন্য আইনি পদক্ষেপে যাব, একটা কার্যকরী সাইবার সেল গঠন করব। তো এখানে হচ্ছে আমাদের অবশ্যই পদক্ষেপ থাকবে। যেটা আমরা দেখেছি যে এর আগে যে সাইবার সেলটা ছিল সেটা খুব একটা মানে ভালো না, তারা অভিযোগ নিত কিন্তু অভিযোগটা সেটা পরবর্তীতে কার্যকরী হতো না। তো এখানে আমরা হচ্ছে শক্ত পদক্ষেপ নিব, এবং যারাই শিকার হবে, সে হিজাব পড়ুক বা না পড়ুক, আমরা সবার ব্যাপারেই সোচ্চার থাকবো। সর্বশেষ জানতে চাইবো যে আদৌ আসলে আপনারা যে ইশতেহার দিয়েছেন এটি বাস্তবায়ন সম্ভব কিনা, কতটুকু সম্ভাবনা দেখেন? প্যানেল থেকে একটা পূর্ণাঙ্গ ইশতেহার গিয়েছে, তো এটা হচ্ছে আমরা এবং এখানে তো আসলে প্যানেলের কিছু না, যেহেতু জাকসু হচ্ছে এখন সবাই নির্বাচিত, সব প্যানেল থেকেই নির্বাচিতরা এসেছেন। তো আমরা হচ্ছে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ইশতেহারগুলোকে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব, এবং যেই ইশতেহারগুলো দেওয়া হয়েছে এগুলো খুব বেশি যে অবাস্তব কোনো ইশতেহার এমন না, ক্যাম্পাসের সমস্যাগুলোকেই আমরা সমাধান করার চেষ্টা করব। স্টুডেন্টদের থেকে যে সমস্যাগুলো আমরা শুনবো সেগুলোকে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব, যে এখানে আসলে অবাস্তব কোনো কিছু নেই। আশা করি এটা হচ্ছে প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে, আমরা যেন এই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে পারি সে বিষয়ে। আপনাকে মিরর নিউজের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে কি করতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য বিজয়ী ফাভলিয়া জানের কাছ থেকে। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।